একটা প্রশাসনের দুর্গে সেইখানে বিক্ষোভ করে কোন দুঃসাহসে কারা করতে পারে? দিল্লির দাসত্ব করছে, তারা বাংলার চিন্তা করছে না, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে না। গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরে কিছু, এটাকে আলাদা করে স্বাধীন করতে হবে? বড় সমাবেশ করে জাতিকে ভয় দেখাবেন, আর একটা শক্তিকে ভয় দেখাবেন, শত কোটি টাকা খরচ করে আপনি জাতিকে কি বোঝাতে চেয়েছেন? থ্রেট করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণের চন্দ্রের ফোকাস। আপনাদের সঙ্গে আছেন সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে ফোকাসে আমরা প্রতিদিন উল্লেখযোগ্য খবর ধরে আলোচনা করে থাকি, অতীতের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজ আমাদের কাছে অনেকগুলো খবর রয়েছে, নিশ্চয়ই আপনার চোখ করেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আমি কয়েকটি আপনার নজরে আনবার চেষ্টা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের ছাড় দেবেন আপনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ছাড় দেওয়া হবে না। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারি মাস থেকে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন প্রায় 10 দিন, তবে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন একটি খবর রয়েছে। আর একটি খবর রয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার, হাসিনার বিচার শেষ হতে পারে ডিসেম্বর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা হতে পারে ২৪ বছরের ডিসেম্বরের মধ্যে। একই সময়ে আরো কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে। একটি খবর রয়েছে। এরপরে মাহমুদ, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি শেষ সময় ব্যবসায়ীদের আরোপ করেছে সরকার। এই খবরটি কিন্তু বেশ কয়েকটি দাবির সাথে প্রকাশ করেছে এবং সরকারের দুর্বলতাও তারা তুলে ধরা হয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনাও। এবং ব্যবসায়ীরা কিন্তু এই বিষয়টিকে কিন্তু অন্যভাবে ভাবছে যে সরকার হয়তো কূটনৈতিক তৎপরতা বা সরকারের যে স্ট্যান্ড হওয়ার কথা, সেই স্ট্যান্ড হয়তো শো করতে পারছে না। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরাসরি সরকারকে দায়ী করছেন। এবং আজকে যখন আমরা আলোচনা করছি, যখন 21 জুলাই 2025, ঠিক 1 বছর আগের আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে কোর্ট 5%, মোট 7% কোটা রেখে সকল কোটা বাতিল করেছিল। শুধুমাত্র প্রতিবন্ধী আদিবাসী কোটা রেখে আর সব কোটা বাতিল করেছে। কিন্তু একই দিনে 19 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই কারণে আসলে শেষ পর্যন্ত বিভিন্ন পক্ষে বাধার মুখে সেই আন্দোলনটি কমানো যায়নি এবং শেষ পর্যন্ত আজকে 21 জুলাই থেকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোন মীমাংসার পথে না গিয়ে এক দফা ঘোষণা দিয়ে আন্দোলনের অনেকটাই নেতৃত্ব এবং কর্তৃত্ব সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা শুরু করতে চাই ফেব্রুয়ারির মধ্যে বিষয়। ও এর সাথে আরেকটি বিষয় আছে মোহাম্মদ, গোপালগঞ্জ ঘুরে নানান ধরনের আলোচনা সমালোচনা আছে। গোপালগঞ্জের এনসিপি নেতারা গিয়েছিলেন একটি পদযাত্রা নিয়ে, সেখানে নতুন করে হামলা হয়েছে। সেই হামলাকে কেন্দ্র করে আজ পর্যন্ত উত্তেজনা করেছে গোপালগঞ্জে এবং সরাসরি উপদেষ্টা গতকালকে বলেছেন যে কোনো কারণে প্রাপ্ত হচ্ছে না, সেভাবে যে নিরাপত্তা নিশ্চিত করবার জন্যই, জননিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবং তিনি কিন্তু গতকালকে বৈঠকে আরেকটি কথা পরিষ্কার করেছেন যে পর্যাপ্ত তথ্য না থাকলে সহিংসতা ঠেকানো যায়, সেই প্রস্তুতি ছিল না আইন শৃঙ্খলা বাহিনী। কোন জায়গা থেকে শুরু করি? আমার মনে হয় গোপালগঞ্জ থেকেই শুরু করি, কারণ গোপালগঞ্জের ঘটনা কিন্তু প্রমাণ করেছে যে স্বৈরাচার উচ্ছেদ বা শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচার কিন্তু নির্মূল হয় না, ফ্যাসিবাদ কিন্তু নির্মূল হয় না। এই ঘটনার মধ্য দিয়ে যেটা আমরা দেখলাম যে ফ্যাসিবাদী শক্তি যে আমাদের
সমাজের প্রশাসন থেকে সমাজের সর্বত্র যে ফ্যাসিবাদী শক্তির যে অবস্থান আছে, স্বৈরাচারী শক্তির যে অবস্থান আছে, তারই একটি বহিঃপ্রকাশ দেখলাম আমরা গোপালগঞ্জে। কারণ আপনি জানেন যে এই গোপালগঞ্জে থেকেই শেখ মুজিবের উত্থান হয়েছিল। তো এই গোপালগঞ্জ একটি বিশেষ সুবিধা লাভ করেছিল শেখ হাসিনা শাসন আমলে, অথবা বলতে পারেন শেখ মুজিবের পরিবারের একটি বিশেষ আনুগত্য, এবং এই বিশেষ সুবিধা বিশেষ এর কারণে গোপালগঞ্জ থেকেই কিন্তু দেখবেন একাধিক পুলিশ কর্মকর্তার উত্থান এসে, যেগুলো হচ্ছে মাফিয়া চক্রের। অর্থাৎ গোপালগঞ্জ থেকে একটা বিশাল মাফিয়া, একটা হচ্ছে শেখ হাসিনার মাফিয়া চক্র তো আছেই, তারপরে আরেকটি চক্রের উত্থান কিন্তু গোপালগঞ্জ থেকে হয়। তো এই যে সুবিধাবাদী স্বৈরাচারী ফ্যাসিবাদের যারা দোসর এবং ফ্যাসিবাদের যারা সৃষ্টির যারা কি বলে যুক্ত, তো এইরকম একটি জায়গায় আমাদের আগে থেকেই বোঝা উচিত ছিল। দেখেন, এই বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার কিন্তু কামব্যাক করবার ঘোষণা দিয়েছেন, এবং তারা কিন্তু রোববার গতকালকে কিন্তু সারা দেশে হরতালের আহ্বান করেছে, এবং ঢাকা শহরেও কিন্তু বেশ কয়েকটি গণপরিবহনে আগুন লাগিয়েছে, এবং তারা কিন্তু বিচ্ছিন্নভাবে হোক আর বিক্ষিপ্তভাবেই হোক মিছিলটা করেছেন। আমি আগেই বললাম যে আমরা স্বৈরাচারের উচ্ছেদ করেছি, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচার কিন্তু আমাদের এখানে বিরাজমান। কারণ এই যে ফ্যাসিবাদ তো আমাদের এখানে, আমাদের এই সয়েল থেকে কিন্তু ফ্যাসিবাদের উত্থানটা ঘটে নাই। এই ফ্যাসিবাদকে তৈরি করেছে, শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে। একদিকে যেমন আমাদের সংবিধান তাকে সাহায্য করেছে, আর একদিকে আমাদের যে প্রতিবেশী দেশ আছে, সেই প্রতিবেশী দেশের শাসকরা, দিল্লির শাসকরা এই স্বৈরাচারকে তৈরি করেছে, এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। তো কাজেই শেখ হাসিনার পতন হয়েছে, দিল্লির তো পতন হয় নাই। দিল্লিতে যারা ক্ষমতায় ছিল তারাই তো ক্ষমতায় আছে, আর ক্ষমতার পালাবদল হলেও ভারতীয় যে রাজনীতির যে আমরা এইবার বিশেষ করে দেখলাম যে ওইখানে এমনকি ভারতীয় মিডিয়া আছে বলে আমার কাছে আর মনে হয় না। এইবার তারা যে পরিমাণ অপপ্রচার, প্রোপাগান্ডা বাংলাদেশ এবং নগ্নভাবে, এবং ভারতীয় রাজনীতিকদেরও আমরা দেখলাম যে বাংলাদেশের এত বড় পরিবর্তন, ছাত্রদের আন্দোলন, রক্তদান, যে দেশটা নিজেদের কি বলে ধর্মনিরপেক্ষ দেশ বলে, যে দেশটা বলে আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আমার কাছে তো মনে হয় বিশ্বের গণতান্ত্রিক দেশ না। এই দেশটির তকমা এখন হয়েছে, এবং আমার কথা না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছে যে এরা হচ্ছে মৌলবাদের, এরা হচ্ছে সন্ত্রাসের মদতদাতা, এবং এইখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নাই। শুধু সংখ্যালঘু না, তাদের যে সংখ্যাগরিষ্ঠ অংশ আছে সনাতনী, তাদেরও তো ওরা লোয়ার কাস্টদের নিরাপত্তা দিচ্ছে না। এটা হচ্ছে ভারত একটি ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, একটি জঘন্য নিকৃষ্ট রাষ্ট্র। সেই নিকৃষ্ট রাষ্ট্রের সহযোগিতা শেখ হাসিনার জন্ম হয়েছিল, উত্থান হয়েছিল, ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, তারা তো জীবিত আছে। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে। গোপালগঞ্জের ঘটনা কিন্তু আমাদেরকে সতর্ক করেছে। কাজেই গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে যে গণঅভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃত্ব, সে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যে যার জায়গায় কিন্তু ফিরে গেছে। আমি মনে করি ফিরে যাওয়াটা ঠিক হয় নাই। শুধু তাই না, নিজেদের মধ্যে কিন্তু বিভেদ, বিভ্রান্তিও তৈরি হয়েছে, পরস্পরের বিরোধী আক্রমণও হচ্ছে। এটা ঠিক, পৃথক রাজনৈতিক দল হলে তার পৃথক চিন্তা ভাবনা, তার কৌশল পৃথক হবে। কিন্তু আমি মনে করি যে এই অভ্যুত্থান কিন্তু শেষ হয় নাই। কেউ যদি মনে করে থাকে এই অভ্যুত্থান শেষ হয়ে গেছে, সে কিন্তু বোকার স্বর্গে বাস করছে, সে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। এই অভ্যুত্থান শেষ হয় নাই, অভ্যুত্থানকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে হবে। কোন জায়গাটাকে আপনি পরিণতি মনে করেন? আমি মনে করি এই পরিণতি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলগত হবে, এবং তার দোষরদের বিচারটা শেষ করা, এবং সেই সাথে প্রশাসনের মধ্যে এই যে স্বৈরাচারের যে সমস্ত লোকগুলো আছে, ব্যক্তি আছে,
বা তাদের যে অর্গানাইজেশন আছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে। যদি প্রশাসনের মধ্যে তো ওইভাবে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টের দোসররা আছে বলে সরকারের পক্ষ থেকে এরকম কোনো বার্তা বা কিছু আলামত দেখা যাচ্ছে না, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখছি স্পষ্ট। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে যে গণ অভ্যুত্থান পরপরই আমরা কি দেখলাম, আনসাররা যুবলীগ, ছাত্রলীগ, আনসার লীগ হিসাবে সামনে আসলো। আপনার সচিবালয়ের মধ্যে যে কর্মচারীদের যে আন্দোলন, এই আন্দোলন কার? একটা প্রশাসনের দুর্গে সেইখানে বিক্ষোভ করে কোন দুঃসাহসে? কারা করতে পারে? যারা আজকে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় তারা এটা করতে পারে। এনবিআর এর যে ঘটনা, এটা কি কিসের ইঙ্গিত করে? যে রাষ্ট্রকে, সরকারকে চ্যালেঞ্জ করে। এটাও হচ্ছে ইন্ধন, এটা দিল্লির ইন্ধন, সরাসরি দিল্লির ইন্ধন। কারণ আমাদের উপরতলায় একটা কথা মনে রাখবেন, মানে ভালো হোক মন্দ হোক, এদেশের গরিব মানুষ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, তারা কিন্তু ষড়যন্ত্র করে না, তারা কিন্তু সবসময় দেশের সাথেই থাকে। কিন্তু যারা উপরতলায় যারা থাকে, প্রশাসনে থাকে, এমনকি পেশাজীবীদের মধ্যে থাকে, সাংবাদিকদের মধ্যেই তো আছে, জানেন অনেকে পেরোলে থাকে, ভারতের সাংবাদিকদের মধ্যে আছে, পেরোলে আছে, এখনো আছে, কেন থাকবে না? পেরোল কি বাতিল হয় নাকি? একবার চাকরি হলে সহজে বাতিল হয় বরখাস্ত না হলে? তো কাজেই যারা একটি বিশেষ দূতাবাসের পেরোলে, যারা দিল্লির পেরোলে আছে, যারা দিল্লির দাস, আপনার যদি খেয়াল থাকে শেখ হাসিনার শাসনামলে বেশ কিছু মানে দাস সাংবাদিকদের দিল্লিতে নিয়ে যে ঘোরানো হতো, তাদেরকে কি দেখানো হতো, কোথায় নিয়ে যেত খোঁজ নেন। আমার পরিচিত অনেকে গেছে দাস হিসাবে, তারা ফিরে এসে দাস হিসাবে কাজ করছে, এখনো তারা মিডিয়াতে আছে, দাপায় বেড়াচ্ছে, দিল্লির দাসত্ব করছে। তারা বাংলার চিন্তা করছে না, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে না। দিল্লির কোথায় ক্ষতি হলো সেই জায়গায় খোঁচা মারে। চিহ্নিতই হয়ে থাকে, তাহলে তাদেরকে সরকার বা আপনারা যারা আছেন ভাই, এইখানে আমরা কি করতে পারি? আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যারা দাবি করি, প্রথমত আমাদের মধ্যে বিভক্তি আছে, আমাদের মধ্যে অনেকে তাদের লালন করছে, প্রশাসনের মধ্যে অনেকে আছে তাদের লালন করছে। আজকে যারা অন্তর্বর্তী সরকার, তারাও চোখে কালো চশমা এঁটেছে। কালো চশমা দিয়ে তো সবকিছু দেখা যায় না, সাদা চশমা পড়তে হয়। অনেক শক্তিকেও কি তারা কিনে ফেলেছে? এরকম কিনে ফেলেছে না, তারা ব্যবহার করছে এবং এরা ব্যবহৃত হচ্ছে, বুঝে না বুঝে। তা না হলে আজকের মিডিয়ায় যদি আপনি টেলিভিশনটা খোলেন, এমন কোন টেলিভিশন নাই যেখানে এমন কথা বলা হচ্ছে যে স্বৈরাচারের পক্ষে যাচ্ছে। আজকে কি বলা হয়? শেখ মুজিবকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে প্রকাশ্যে এই টেলিভিশনে। এই গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিকে একটু লিবারেল জায়গায় রেখে, সফট একটা জায়গায় রেখে আলোচনা করা না, সফট জায়গায় না। কি বলছে যে অনেক নেতাই বলছে, এমনকি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবিদার, পক্ষের শক্তি না, পক্ষে আছি বলে দাবিদার, তাদেরও অনেকে বলছে ওদের গোপালগঞ্জে যাওয়া ঠিক হয় নাই। কি ধরনের কথাবার্তা? ওরা বলে ওইখানে যে কি একটা আছে। আমার প্রশ্ন তো সেটা, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কিছু? এটা কি আলাদা করে স্বাধীন করতে হবে? যেমন করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মিরপুরকে আলাদা করে স্বাধীন করতে হয়েছিল, আজকে কি গোপালগঞ্জকে সেইভাবে করতে হবে? যদি সেইভাবে করতে হয়, সেই নিতে পারবে, সেই দখল নিতে পারবে গোপালগঞ্জবাসী? পারবে না। আজকে এই যে ৩-৪ দিনের যে কারফিউ হলো, গোপালগঞ্জ বা সাধারণ গোপালগঞ্জবাসী তো কষ্ট হলো, আমার খারাপ লেগেছে। এবং গোপালগঞ্জের সাথে তো শুধু গোপালগঞ্জ না, আশপাশের জেলাগুলোও তো। আমারও তো সেটাই কথা। এই যে সাধারণ গোপালগঞ্জবাসী ৩-৪ দিনের যে কারফিউর মধ্যে ১৪৪ ধারার মধ্যে তাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে নাই, আমার খারাপ লেগেছে। কিন্তু আমার কিছু করণীয় নয়, কারণ এই সাধারণ মানুষদেরকে জিম্মি করেই গোপালগঞ্জের দুষ্কৃতিকারীরা, দুর্বৃত্তরা যা করেছে, এর তো বিকল্প ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরেকটা কথা, যে পর্যাপ্ত সরকারের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। অন্তত ভালো যে আমাদের
মানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছে। আসলে আমি আগেও একবার বলেছি, এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, বারবার। কেন থাকবে না? আপনি কি জন্য বসে আছেন? তা এই স্বীকার করেছেন, ভালো, ঠিক আছে, এটা শুধরে নেন। কিন্তু এখানে মাহবুব একটি প্রশ্ন, তাদের কাছে তথ্য আসে না কেন? তথ্য কি দেয়া হয় না, না তথ্য তারা নিতে চান? আমার কাছে মনে হয় এখানে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে উপর থেকে তথ্য নেওয়ার জন্য যে বারবার তাগিদ দেওয়া, সেখানেও একটা বোধহয় ঘাটতি আছে। আর আমি আগেই বলেছি, প্রশাসনের মধ্যে, বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে। সেই ঘাপটি মারার দল তো মানে যেমন এখানে একটা উল্লেখ করতে চাই, ৭০ সালের যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে মানে পাকিস্তানের ওই অংশে, পশ্চিম এবং পূর্ব অংশের উপরে যে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খানের কাছে যে রিপোর্টটি গেছিল, পরে এটা বেরিয়েছে, সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে পশ্চিম পাকিস্তানেও ভুট্টো এককভাবে এরকম জয়লাভ করবে, এরকম ইয়ে ছিল না, যে তারা ভালো করবে। তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ভালো করবে, কিন্তু আওয়ামী লীগ সব আসনে জিতে যাবে, এটা ছিল না। অর্থাৎ তাদের রিপোর্ট ছিল মুসলিম লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে হচ্ছে, যদি একটা দেশে তার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বা মন্ত্রী পরিষদ যাই বলেন, প্রশাসনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, আর প্রশাসনে যদি তার বৈরী লোক থাকে, সঠিক তথ্য পাবে না। পাকিস্তানের আমলে কিন্তু খুব সুশৃঙ্খল প্রশাসন ছিল, তখন সামরিক শাসন ছিল, ইয়াহিয়া সামরিক শাসন। জানেন তো সামরিক শাসনে কি সিস্টেম, যে আকারে ইঙ্গিতে সমালোচনা করলে 7 বছর সশ্রম কারাদণ্ড। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যেও এই তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পুলিশ প্রশাসনের লোকেরা, গোয়েন্দারা ভুল রিপোর্ট দিয়েছে। আবার পশ্চিম পাকিস্তানের একই ঘটনা, সিন্ধ থেকে, পাঞ্জাব থেকে, বিভিন্ন জায়গা থেকে তারাও ভুল রিপোর্ট দিয়েছে। তা নাহলে হয়তো নির্বাচনটা অন্যরকম হতো, আজকে ইতিহাস অন্যরকম হতে পারত। তো কাজেই আজকেও প্রশাসনের মধ্যে এই রকম ঘাপটি মারার লোক আছে, এদেরকে খুঁজে বের করতে হবে। কে খুঁজবে? এই দায়িত্ব তো সরকারের। সরকার তো স্বীকারই করলো পর্যাপ্ত তথ্য ছিল না, কিন্তু খুঁজে বের করতে হবে এখন। মাহবুব ভাই, আজকে যেদিন আমরা আলোচনা করছি, আজকে 21 জুলাই 2025, ঠিক 1 বছর আগে এই দিনের যে বাস্তবতা, যে পরিস্থিতি আপনি নিজেই দেখেছেন, গত বছর এই দিনের পরিবেশ কেমন ছিল? আজকে 1 বছর পরে আমরা সেই দিনে যখন আলোচনা করছি, আসলে প্রত্যাশা এবং আজকের, আমি বলি, গত সেই জুলাই আন্দোলনের সময় 21 তারিখের ঘটনার পুরোপুরি মূল্যায়ন আমার মনে হয় এখনই করতে যাওয়া খুব বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যে কোনো আন্দোলন সংগ্রামের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন হয় একটি নির্দিষ্ট সময়ের পরে। আর যারা এই আন্দোলনের প্রত্যক্ষদর্শী থাকে, সে তো আন্দোলনের একটি অংশ দেখে, তার দেখা অংশ দেখে, সে তো আরেকটা অংশ দেখে না। যার ফলে এই সময় যারা কথা বলে, আজকে আমি যদি কথা বলি, আমি যতটুকু দেখেছি আমি ততটুকুই বলবো। হ্যাঁ, আমি একটা জিনিস বলি যে ফ্যাসিবাদের পতনের পরে একটা বিপুল প্রত্যাশা তৈরি হয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে নিশ্চিত ছিলাম এই প্রত্যাশা যাদের মধ্যে তৈরি হয়েছে, যারা এই প্রত্যাশা তৈরি করেছে, তারা একটা পর্যায়ে হতাশ হবে, প্রত্যাশার পর্ব। কারণ আমার জানা আছে, একটা কথা মনে রাখবেন, বাঙালি জাতি বারবার জিতেছে, বিজয়ী হয়েছে, কিন্তু প্রতিবারই তার বিজয় হাতছাড়া হয়ে গেছে। কাজে আমার তখনই একটা আশঙ্কা দেখা দিচ্ছে এইবারও বিজয় হাতছাড়া হয়, এবং এই আশঙ্কা কিন্তু আমি এখনো করি যে এইবারও বিজয় হাতছাড়া হয়ে যায়। অমন কোন সিমটম কি আপনি দেখছেন? পুরোপুরি সিমটম না থাকলেও কিছু তো আছে। যেমন আজকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী অংশীজনদের বা অভ্যুত্থানের শক্তির মধ্যে যে বিভেদ, পরস্পর বিরোধী যে
কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, খারাপ লক্ষণ, ভালো লক্ষণ না তো কিনা। কাজেই এই সুযোগটাই তো নেবে। সীমান্তের উপরে বসে আছে, দেশের ভিতরে বসে আছে, এরা কি বসে থাকবে? এই যে আপনি একটু আগে বললেন ওরা হরতাল ডেকেছে, ওরা গাড়ি পুড়িয়েছে, এই দুঃসাহস পাই থেকে, এবং মিছিলও করেছে, এই দুঃসাহস পাই থেকে। কেন আপনি খেয়াল করেন গত এক সপ্তাহের মধ্যে আমাদের গণ অভ্যুত্থানের যে শক্তি, তারা পরস্পর বিরোধী যে সমস্ত বক্তৃতা করেছে, শোভন অশোভন আমি এর মধ্যে যাব না, কারণ এরা সব বড় বড় রাজনৈতিক দল, বড় বড় নেতা, অথবা গণ আন্দোলনের সম্মুখ সারির তরুণ নেতা। তো এরা নিশ্চয়ই বুঝে করেছে, কিন্তু এই বুঝে করা কতটা সঠিক হয়েছে, কতটা বেঠিক হয়েছে, এটা প্রমাণ তো হচ্ছে এইটাই, যে আজকে ষড়যন্ত্রের শক্তি সুযোগ নিচ্ছে। কাজে আমি মনে করি যত বড় দলই হোক, যত বড় নেতাই হোক, অথবা যত বড় মালনাই হোক আর টুপি দাড়ি লোক হোক, তাকে কথা বলতে হবে হিসাব করে। বড় সমাবেশ করে জাতিকে ভয় দেখাবেন, আর একটা শক্তিকে ভয় দেখাবেন, বড় সমাবেশ করে শত কোটি টাকা খরচ করে আপনি জাতিকে কি বোঝাতে চেয়েছেন? থ্রেট করেছে, এটা তো বিভ্রান্তি। আপনার কাছে থ্রেট মনে হয়, কারণ এটা তাদের ডিমান্ড, তারা চাইতে পারে না। আজকের এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এত বড় সমাবেশ করে শোডাউন করা আমি কোনো কারণ দেখি না। কারণ যদি নির্বাচন শুরু হতো, নির্বাচনের সময় শোডাউন করতে পারে, নির্বাচনের আগে যে কথাগুলো তারা বলতে চেয়েছে, এইরকম একটি শোডাউন করা, এই শোডাউন করে তো জনজীবনকে তারা ক্ষতিগ্রস্ত করেছে, ঢাকার নগরবাসীকে তারা বিপর্যস্ত করেছে। আপনারা কি আবার বলতেন যে না, তাদের জনসমর্থন বা সামর্থ্য নেই, যে কারণে অল্প লোকের উপস্থিতিতে তাদের এই দাবি আসলে খুব বেশি মানুষের দাবি না, এই জন্য তাদের জনসমর্থন দেখানো কোনো রাজনৈতিক দলের তো অপরাধ। এইটা হলো কি পুঁজিবাদী রাজনীতির নিকৃষ্ট অংশ, এটা আমাদের সাংবাদিকতায় আছে। আমি এটা তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছি এবং রিপোর্টিং এর সাথে ছিল। পুঁজিবাদী রাষ্ট্রের নিকৃষ্ট অংশ, তার মধ্যে যারা সাংবাদিক, যারা চুয়ানি খায়, এই চুয়ানিখোর সাংবাদিকরা এই ধরনের মূল্যায়ন করে। কাজে এই মূল্যায়ন সঠিক না। ছোট দল, বড় দল, তাদের শক্তি নাই, আর এই শক্তি না থাকলে তারা রাজনীতির মাঠে আছে কেন? আর শক্তির পরিপূর্ণ মূল্যায়ন হবে নির্বাচনের মধ্যে। নির্বাচনের সময় শোডাউন করুক। আর এই সময় পরস্পর বিরোধী শোডাউন কিন্তু বিপজ্জনক। এটা যে কোনো দলের ক্ষেত্রেই, এটা শুধু মৌলভী মাওলানাদের ক্ষেত্রে বলছি না। আপনি খেয়াল করে দেখেন, তারা ধারাবাহিকভাবে এই ইসলামী দলগুলো, কারণ এটা তো অস্বীকার করার উপায় নাই, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই মৌলভীদের দল। অর্থাৎ এই ঘটনার মধ্যে দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে, এতে জাতীয়তাবাদী শক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আমরা আলোচনার শেষ দিকে আলোচনা শেষ করতে চাচ্ছি একটি বিষয়, সেটি হচ্ছে যে বেশ কিছুদিন ধরে সকল রাজনৈতিক দলেরই একটা ডিমান্ড ছিল এবং সরকারের একটা প্রতিশ্রুতির মধ্যে এটি একটি, যেটি শেখ হাসিনার বিচার। আমরা একটি সংবাদে দেখলাম যে ডিসেম্বরের মধ্যেই বেশ কয়েকটি মামলার রায় হয়ে যেতে পারে। এখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ বেশ কয়েকজন এই মামলায় তারাও ন্যায় বিচার পান, সেটি আমরা প্রত্যাশা করি। ন্যায় বিচারকে শুধুমাত্র খালাস পেলে হয় বিষয়টা এরকম না, যে অপরাধ যতটুকু ততটুকু যেন বিচার নিশ্চিত হয়। একটা কথা হলো যে বিচার, ন্যায় বিচারের জন্যই তো সময় নিয়ে বিচারটা করা হচ্ছে, তা না হলে তো এক সপ্তাহে বিচার করে একটা কিছু করে দেওয়া যেত। জনপ্রত্যাশা যে জায়গায়, হ্যাঁ, জনপ্রত্যাশা যেই জায়গায় ছিল, জনপ্রত্যাশা তো ছিল না কোর্টের ট্রায়াল করা হবে, জনপ্রত্যাশা ছিল, হ্যাঁ, জনপ্রত্যাশা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে অথবা ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্যে সুলতান সুলেমানের আমলে যেভাবে লম্বা করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো, সেটা তো হয় নাই। কাজেই গণ অভ্যুত্থানের শক্তি তো গণতান্ত্রিক রূপান্তর করতে চাচ্ছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। গণতান্ত্রিক রূপান্তরের জন্য সুষ্ঠু বিচারও দরকার।
বিচার স্বৈরাচারের শাসন আমলে, ফ্যাসিবাদে আমলে বিচার বিভাগকে তারা শেষ করে দিয়েছে। কিন্তু এই আন্দোলনের শক্তি তো আপনাদের অনেকেই বলতেন যে কোর্টকে মুজিব কোর্ট বানানো হয়েছিল, মুজিব কোর্ট। কাজেই মুজিব কোর্টকে সরিয়ে বিচার প্রক্রিয়াকে সুষ্ঠু করার জন্যই তো এই স্পেশাল ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার করা হচ্ছে এবং এর জন্য সময় নিয়ে করা হচ্ছে। তবে জাতির প্রত্যাশা এবং আমিও ব্যক্তিগতভাবে চাই বা আমাদেরও প্রত্যাশা যে এই বিচারটা দ্রুত হোক। অর্থাৎ দ্রুত বলতে আমি এইটা বোঝাচ্ছি যে আমাদের বিচারকটা আমলাতান্ত্রিকতায় যাতে আটকে না পড়ে। আর আমাদের বিচারকরা তো সবচেয়ে সুবিধাবাদী নয়, সুবিধাভোগী। তাদের তাদের ছুটি ছাটা এত বেশি যে কল্পনা করা যায় না। তো এই ছুটি ছাটা বাদ দিয়ে সপ্তাহে 7 দিন কাজ করলে জাতির জন্য, এমনি সময় তো 2 দিন তো তার ছুটি আছে, সপ্তাহে 7 দিন কাজ করুক না, দ্রুত বিচারটা হোক। ডিসেম্বরের মধ্যে কয়েকটা বিচার হয়ে যাক, শেখ হাসিনা সহ দুর্বৃত্তদের বিচার হোক। এতে জাতির প্রত্যাশা পূরণ হবে। এবং আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি যে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা যায় নাই। তা শিকড় উপড়ে ফেলার জন্য এই বিচার প্রক্রিয়া একটি বিষয় মাত্র। এর মধ্য দিয়ে যে শিকড় উপড়ে যাবে তা কিন্তু নয়। তাহলে শিকড় উপড়ানোর জন্য কি করতে হবে মাহবুব ভাই? প্রশ্ন তো আরেকটি জন্ম নেব। শিকড় উপড়ানোর জন্য গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে। সমাজের সর্বক্ষেত্রে একটি সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে রাজনৈতিক সামাজিক সংগঠনের চেতনা জাগিয়ে তুলতে হবে, যাতে ওই যে স্বৈরাচারী বা ফ্যাসিজম যেটা আছে সেটা যাতে আস্তে আস্তে শুকিয়ে যায়, আস্তে আস্তে মারা যায়, যেটা জার্মানিতে করা হয়েছে। শেষ করবো, একবারে শেষ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি চলছে শুল্ক নিয়ে, সেই জায়গাটিতে একেবারেই 1 মিনিটে বা 2 মিনিটে আমরা শেষ করতে চাচ্ছি। ব্যবসায়ীরা একেবারেই সরকারের ঘাড়ের উপরে দায় চাপাচ্ছেন বা সরকারকে অভিযুক্ত করছেন। দায় চাপানো না, দায় তো তাদেরই। একেবারে ব্যবসায়ী সংগঠনগুলো এতদিন ধরে সরকারের, আমার কাছে এটা মনে হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে এমন একটা জিনিস, কখনো বল নিজের কোটে রাখে না। আমাদের দেশের ব্যবসায়ীরা যারা কথা বলেছে আমি দেখেছি, আমাদের দেশের এই ব্যবসায়ীরা কি চায়? এই ব্যবসায়ীরা চায় যেমন এদের প্রধান দাবি হওয়া উচিত যে ভাই আমরা শ্রমিকের বেতন দেব না, কাউকে বেতন দেব না। এই তো হচ্ছে ব্যবসায়ীদের চিন্তা চেতনা। এবং তাদের মানে ভাবটা এই যে সরকার তাদের খাওয়াইয়ে দিক। আরে খাওয়াই কিন্তু দেয়, আগেও দিছ, আগের সরকারও। কারণ আমাদের সমাজে সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী কারা? এই ব্যবসায়ীরা। এবং এরা তো কেউ ব্যবসায়ী না, খুব খারাপ লাগবে, এরা দুর্বৃত্ত শ্রেণী। আজকে সরকার বলছে কি দুর্বল সরকারের কারণে তারা মানে দুর্বল হয়ে গেছে, মানে আলোচনা। এটা মোটেই ঠিক না। আপনি যদি খেয়াল করে দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে চীনের মতো শক্তিশালী দেশ, শক্তিশালী সরকার আলোচনায় এখনো সুবিধা করে উঠতে পারে নাই। ভারতের মতো বড় দেশ, এটা তো অস্বীকার করলে হবে না, হাতির মতো বিশাল দেহ ভারত একটি বড় দেশ, তার বড় অর্থনীতি, যুক্তরাষ্ট্রের সাথে তার রপ্তানি বাণিজ্য অনেক বেশি, সম্পর্কও ভালো। তারা কি সুবিধা করতে পেরেছে? বরং আমরা আমাদের ছোট বাজার, আমাদের উপদেষ্টা সরাসরি মার্কিন রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন। এই সুযোগটাই তো অনেকে করতে পারে নাই। তো এই ব্যবসায়ীরা হচ্ছে কি জানেন, বলে রাখা, বলটা অন্যের কোর্টে ছেড়ে দেওয়া। ব্যবসায়ীদের এই মনোবৃত্তি ত্যাগ করতে হবে। তারা সুযোগ পেলেই সবকিছু ব্যবসায় মানে অন্যের ঘাড়ে ছেড়ে দেবে, আর নিজেরা এই ব্যবসায়ীরা ব্যবসা এনে দেয় কে? এই যে আলোচনা করে মানে কি বলে ওই যে জিএসপি সুবিধা, অনেক সুবিধা কে এনে দেয়? সরকার এনে দেয়। ওরা কি করে? এমন কি কোথায় কি বাজার আছে খুঁজে দেয় কে? সরকার খুঁজে দেয়। আপনি যদি খেয়াল করে থাকেন, মাত্র কয়েকদিন আগে আমাদের এক রাষ্ট্রদূত, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তার পরিচয়পত্র পেশ করতে যে বুর্কিনা ফাসোতে তার রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরের কাছে, তিনি সাধারণত এই ধরনের পরিচয়পত্র পেশ করতে যে ব্যবসা বাণিজ্যের আলোচনা খুব একটা হয় না। তিনি প্রস্তাব দিয়েছেন যে
আমরা আপনাদের সাথে ব্যবসা করতে চাই, আমরা আপনাদের কাছে তুলা নিতে চাই। কারণ ইনি এই আমাদের যে রাষ্ট্রদূত যাকে পাঠানো হয়েছে তিনি কিন্তু কি বলে হোমওয়ার্ক করে গেছিলেন, ওখানে তুলা আছে এবং তুলা চুক্তি হয়ে গেছে। মাত্র 15 দিন আগে তিনি পরিচয়পত্র পেশ করছেন, তাও অনাবশ্যক রাষ্ট্রদূত। এর মধ্যে তুলা চুক্তি করে ফেলেছে বাংলাদেশ। অর্থাৎ সরকারের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন কি পরিমাণ তৎপর। কাজে সরকারের তৎপরতার অভাব আছে। হ্যাঁ, ওই যে বললাম সরকারের যে ফ্যাসিবাদের দোষর যেখানে আছে, এখানে সে থাকলেও তো এটা করতো না, কারণ এই সরকারকে। কিন্তু আমি মনে করি না যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হচ্ছে এখানে কোনো ঘাটতি আছে। এখানে ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে এই সরকারকে দোষারোপ করছে। এই দোষারোপকে হিসাবের মধ্যে আনতে হবে না, কারণ এই ব্যবসায়ীরা আমরা দেখেছি করোনার সময় কোন সাধারণ মানুষ করোনার সুবিধা পায় নাই, সরকারি সুবিধা পায় নাই। এই ব্যবসায়ীরা করোনার সময় তৎকালীন সরকার থেকে লক্ষ কোটি টাকা, মানে বিনা সুদের লক্ষ কোটি টাকা বিশেষ সুবিধায় ঋণ নিয়ে তারা শ্রমিকদের বেতন দেয় না। এই দুর্বৃত্ত ব্যবসায়ীরা কি বললো, এই জন্য আমরা কেন আলোচনা করব? বাবা একেবারে শেষ করবো 30 সেকেন্ডে। এত মানে সংঘাত বা মুখোমুখি অবস্থান, তারপরে তো আমাদের প্রত্যাশা বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করুক, এগিয়ে যাবে। সেটির জন্য আসলে রাজনৈতিক দলগুলোকে আপনার কি পরামর্শ এবং সরকারকে কি পরামর্শ দেবেন? ছোট বিষয়টা হলো সাংবাদিক তো পরামর্শ দেয় না, এটা সাংবাদিকের কাজও না। কারণ আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে এই মুহূর্তে পরস্পর বিরোধী কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গণতান্ত্রিক রূপান্তরের জন্য যা যা করণীয় খুব ধীর স্থির মাথায় করতে হবে, এবং সেটার জন্য আসলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, নাগরিকদেরও দায়িত্ব আছে। আমি আগেই বলেছি নাগরিকদের দায়িত্ব অনেক বেশি, সাংস্কৃতিক আন্দোলনটা শুরু করতে হবে এখন। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে বিরোধিতা থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, তারপরেও বৃহৎ স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য নিজস্ব ইডিওলজি আছে, নিজস্ব ফিলসফি আছে। এই কারণেই তারা শতভাগ একমত নাও হতে পারে। আর জাতীয় সংসদ নির্বাচন তারপরেও রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই জনগণের কাঙ্ক্ষিত যে গণতন্ত্র, কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। কারণ এই রাষ্ট্রে এবং এই জনগণের যে কোনো বিপর্যয়ের জন্য দায় কিন্তু সবচেয়ে বেশি এই রাজনৈতিক দল। সুতরাং আমাদের প্রত্যাশা সব পক্ষ বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশ প্রশ্নে